প্রদর্শক ইস্পানী মির্জা পুষ্যবরাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা কথা বলবো চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন যার বক্তব্যের মধ্যে স্নিগ্ধতা এবং মুগ্ধতায় ভরা, যার বক্তব্য শুনবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সে সময় আমরা যখন স্কুলে পড়ি সে সময়কার আর্টস ফ্যাকাল্টির সামনে বারান্দায় দাঁড়িয়ে শিক্ষক ছাত্ররা যার বক্তব্য শুনত, সেই অতিথি আমাদের সাথে রয়েছেন নাগরিক ঐক্যের সম্মানিত সভাপতি ডাকসুর দুইবারের সাবেক ভিপি জনাব মাহমুদুর রহমান মান্না রয়েছেন আমাদের সাথে। মান্না ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের রাজনীতি ইস্পানী মির্জা পুষ্যবরাত্রিতে। হ্যাঁ, আমি বলছিলাম আপনার সেই ছাত্র রাজনীতির কথা, এবং সেটি নিশ্চয়ই আমি নয়, সারা দেশবাসী যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে বিভিন্ন শিক্ষাঙ্গনে পড়াশোনা করেছে তারা এক বাক্যে বলে যে মান্না আক্তার পরিষদ যখন ছিল, যখন আপনারা অপরাজয় বাংলা সেখানে বক্তব্য দিতেন, তখন মাইকের ব্যবস্থা ছিল শুনেছি, বারান্দা দাঁড়িয়ে শিক্ষক ছাত্ররা কিন্তু সেই বক্তব্য শুনতো ক্লাস থেকে বেরিয়ে। যাই হোক, সেই সময় নিয়ে আমরা আসবো, সেই ছাত্র রাজনীতি এখন ছাত্রদের দলের কী অবস্থা সেটি আমরা আলোচনায় আসবো। আমরা দেশের মধ্যে মানুষের মধ্যে একটা উদ্বিগ্নতা যাচ্ছে, মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা যাচ্ছে। সেই উৎকণ্ঠার যে উৎপত্তিটা সেটি কিন্তু মূলত হয়েছিল যে মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ করার বিষয়টি নিয়ে, এবং সেই বিষয়টি পদত্যাগ করা না করা, তিনি কি আসলে পদত্যাগের কথা বলেছেন কিনা, বলে থাকলে কীভাবে বলেছেন। তারও পূর্বে সেনা নিবাসে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য, সাহেবের বক্তব্য, এরপরে বিএনপি, এনসিপি এবং জামায়াতে ইসলামের গতকালকে যে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হচ্ছে, সব মিলিয়ে আপনারাও আজকে সেখানে গিয়েছেন প্রধান উপদেষ্টার কথা বলতে। মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা এবং উৎকণ্ঠা কাজ করছে দেশের পরিস্থিতিকে, রাজনৈতিক চলমান অবস্থা কোন দিকে যাচ্ছে। আপনি আজকে প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন, দেখা হয়েছে, ইতিপূর্বে সেনাপ্রধানের যে অফিসার্স অ্যাড্রেস সেটি বললাম, প্রধান উপদেষ্টার পদত্যাগ করা না করা বললাম, এনসিপির রাজনীতির কথাও বলছি, সব মিলিয়ে আপনি কি দেখছেন? সবচেয়ে ভালোই কি ধরেন, আমি আজকে তো ওনার সাথে আমার দেখা হয়েছে, আমার বলতে আমরা 11 জন ছিলাম, এবং উনি অনেকগুলো কথা বলেছেন এইসব বিষয়ের উপরই। উনি তো আমাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, সে তার একটা ঠিক ধারা বিবরণী নয়, ঘটনাগুলিকে একটা বর্ণনা দিই, তাহলে আমি মনে করি আপনার এবং দর্শক শ্রোতাদেরও বুঝতে সুবিধা হবে। উনি শুরুটা করলেন এরকম করে, আমি দেখে প্রথম হাসলেন, এই তো আপনারা আসলেন, আপনাদের দেখলাম, ভাল লাগছে খুব, মানে একটা হতাশার ভাব ছিল, গুমট ভাব ছিল, কেটে যাচ্ছে, একটু খারাপ লাগছিল। তো আমরা বুঝলাম যে উনি কী ইঙ্গিত করার চেষ্টা করছেন। উনি আবার কিছুক্ষণ থেমে বললেন যে এই যে আপনাদের সবাইকেই তো চিনি, কথাবার্তা বলতে পারি, বেশ খারাপ সময় যাচ্ছে, জটিল সময়। এই যে 5 তারিখে আমরা যে বিজয়টা অর্জন করলাম, সেটা আমাদের প্রতিবেশী এরা তো একেবারেই ভালোভাবে নেয়নি। ওদের প্রতি মুহূর্তের চিন্তা হচ্ছে যে যে কোনোভাবে এটাকে ব্যর্থ করে দেওয়া, পারলে আমাদেরকে শেষ করে দিতে চাই। বড় দেশ, এখন ওটা থেকে নিজেদেরকে রক্ষা করতে হলে জাতীয় ঐক্যটা খুব লাগবে। তো 5 তারিখে মানে 5ই আগস্ট যেরকম ঐক্য ছিল সেই ঐক্য তো এখন নাই, ওইটার দরকার, আবার ওটা আমাদের ফিরিয়ে আনতে হবে। তারপরেই আজকে তার সঙ্গে উপদেষ্টাদের মধ্যে ছিলেন, ধর্ম উপদেষ্টা ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ছিলেন, যদিও তাদের কোনো ভূমিকা ছিল না, তারা কিছুক্ষণ বসেছিলেন শুধু, আর ছিলেন আদিল রহমান খান। অনেকজনই বলি যে বলো না, তোমরাও বলো। তো আদিল রহমান খান শুরু করলেন এরকম করে যে পরিস্থিতি সম্পর্কে তো উনি বললেনই, বেশ জটিল অবস্থা, উনি আপনাদের কাছে শুনতে চান কি করা যায় এখন। তো আমি বললাম যে মানে কি ব্যাপারে শুনতে চান, আগে আপনারা তো বলবেন যে কি অবস্থা করে। স্যার তো বললেন, তার সঙ্গে এইসব নির্বাচন নিয়ে কথা আছে, আন্দোলন হচ্ছে, বিভিন্ন বিষয় যা ঘটছে সেগুলো তো দেখছেন, সেগুলো নিয়ে কথা বলেন। তখন ওনার পাশেই বসেছিলেন এবি পার্টির প্রেসিডেন্ট মুজিবুর রহমান মঞ্জু ভাই। উনি কথা শুরু করলেন
মানে কিরণ আপনি জানেন তো যে দেশে নির্বাচন নিয়ে একটা ডিভাইডেড ওপিনিয়ন আছে। মানে বিএনপি দেশে এখন প্রায় একক দল। প্রতিযোগিতাটা তো ছিল আওয়ামী লীগ এবং তাদের মধ্যে আওয়ামী লীগ নাই, এখন তারাই বাদশা। যেরকম আমেরিকা রাশিয়ার মধ্যে ছিল প্রতিযোগিতা, রাশিয়া যখন পতিত হয়ে গেল তখন আমেরিকার তো কেউ কন্টেস্টেন্টই নেই, এরকম পরিস্থিতি হয়ে গেছে। তো সেই আলোকে উনি মানে পরিস্থিতিটা এরকম করে ব্যাখ্যা করলেন যে ওই বাইরের যে চাপটা আছে, সরি আমি ইয়ের কথা বলছিলাম, মানে উনি বলতে চাইলেন যে এই পরিস্থিতিতে নির্বাচনটা ওরা চায়, মানে ধরেন দুটো ক্যাম্পের মধ্যে বিএনপি প্রধানত তারা তাড়াতাড়ি নির্বাচন চায়, সে একক দল, তারা মনে করে নির্বাচন দিলে তারা জিতবে, তো যত তাড়াতাড়ি নির্বাচন দেয় তত তাড়াতাড়ি জিতবে, এবং রাজনীতির প্রশ্ন তো শেষ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতার প্রশ্ন, অতএব ভোট দেওয়া হোক। আর আমি জানি না যারা এখন নতুন করে দল করলেন, যারা এই অভ্যুত্থানের সর্বশেষ নায়ক ছিলেন, তারা আবার অন্যভাবে ভাবেন সম্ভবত। প্রায় প্রত্যেকটা ইস্যুতে তাদেরকে ডিফার করতে দেখি। তাদের কাছে মনে হয় যে তারা এই দেশকে মুক্ত করেছেন, এটাকে আরো মুক্ত করবেন, একটা নতুন দেশ বানাবেন। সেই নতুন দেশ তড়িঘড়ি একটা নির্বাচন করে দিলেই তা হবে না। এমনিতে আমরা যখন আন্দোলন করতাম, সেই আন্দোলনের সময় জনগণ আমাদেরকে প্রশ্ন করত, কত বছর ধরে আন্দোলন করছি, আমাদের তো ভাগ্যের কোনো বদলায় না। তখন আমরা বলতাম যে না, এবারের লড়াইটা হচ্ছে ভাগ্য বদলের লড়াই, সমাজ পরিবর্তনের লড়াই। এটার মধ্যে আপনাকে আসতে হবে এবং এই পরিবর্তনে আপনি একটা অংশীদার হবেন, এবং এই পরিবর্তনের জন্য আমরা একটা কর্মসূচি তৈরি করছি। আমরা হচ্ছে সংস্কার করতে হবে দেশটাকে। যেরকম বাড়িঘর পুরনো হয়ে গেলে রং করতে হয়, প্লাস্টার করতে হয়, সংস্কার করতে এরকম দেশের রাষ্ট্রেরও সংস্কার করা দরকার। সেই সংস্কারী কর্মসূচি তৈরি করছি আমরা। অনেক দিন ধরে আলাপ আলোচনা করে পরস্পরের মধ্যে আমরা যে আন্দোলন করছিলাম শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে, 41 বা 42টা পার্টি, তারা মিলে 31 দফা কর্মসূচি দিয়েছিলাম। এই কর্মসূচি আছে, তার ভিত্তিতে করা হবে। প্রশ্নটা এরকম করে আসছে যে তাহলে সংস্কারটা করেই তো নির্বাচন। আমরা মনে করতাম সংস্কার করতে হবে, নির্বাচন এরকম একটা হতে হবে যাতে গ্রহণযোগ্য হয়। মানে সবসময় কি জানেন কিরণ, কথা আপনি যা বলছেন আমিও তাই বলছি, কিন্তু তারপরে আপনার কথার মধ্যে যে এমফ্যাসিস আছে, এর যে ডিরেকশন আছে, আমার কথার মধ্যে তো ওইটা নাই। আপনার কথার মধ্যে যতখানি জোর আছে আমার কথায় হয়তো ততখানি জোর নেই, ফলে কিন্তু কথার মিনিংটাও আলাদা হয়ে যায়। সংস্কার করতে হবে, সংস্কার করলেই একটা ভালো নির্বাচন করা যাবে, ভালো নির্বাচনে যে একটা সংস্কার লাগবে। আবার এই কথাই আপনি বলতে পারেন সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। তিনটা কথা কিন্তু এক না। কিন্তু বক্তৃতায় যখন বলছে তখন মনে কথা শুনে বলেছে যে আসলে সবাই তো সংস্কার চায়, কোনো পার্থক্য বোধহয় নাই। কিন্তু এইটা প্রথম দিকে ওরকম করে ধরা পড়ে ধীরে ধীরে যখন এইখানে ফোকাসড হতে লাগছে, তত বিষয়টা স্পষ্ট হচ্ছে। এবং সেখানে আগে সংস্কার তারপরে নির্বাচন, এরকম করে কয়েকটা দল দাঁড়িয়ে গেল। আর বিএনপি না, সংস্কার তো চলমান প্রক্রিয়া, যেটা আমরা সবাই মিলে ঠিক করেছি। এটা সংস্কার চলতে থাকবে, ভোটও চলতে থাকবে। সংস্কারের কারণে ভোট কেন বন্ধ হবে? সংস্কার তো ভোটের শত্রু নয়, সংস্কার ভোটের বন্ধু। ভালো ভোট যাতে হয় সেজন্য সংস্কার লাগে। অতএব সংস্কারও চলুক, এটাও চলুক। তবে ক্ষমতায় আসবার পরে এটা মানে যারাই আসুক তারা সংস্কারটা ক্যারি করবে। আর একটা প্রশ্ন এটার মধ্যে আসছে, সেটা হচ্ছে যে সংস্কারের মধ্যে তো অনেকগুলো আছে, কনস্টিটিউশনাল চেঞ্জ করতে হবে। মানে আকবর আলী খান ছিলেন, সবাই চেনেন তাকে, একটা বেশ বড় মাপের
মুক্তিযোদ্ধা এবং ডক্টর খুবই আকবর আলী খান। যোগ্য একজন আমলা, একটা ভালো মানুষ, লেখক হিসেবেও খুব সুন্দর। উনি বলতেন আমাদের কনস্টিটিউশনটা মোটেই গণতান্ত্রিক নয়, 72-এ যেটা ছিল, মানে যে কনস্টিটিউশন এখনো আছে। উনি বলতেন এই কনস্টিটিউশন আমাদের প্রধানমন্ত্রীকে একটা মোগল সম্রাটের মতো কিংবা রাশিয়ান জারের মতো ক্ষমতাশালী করেছে, এতে গণতন্ত্রের জায়গা নেই। অতএব এখন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে, প্রধানমন্ত্রী যেন একা সব কিছু করতে না পারে। অন্তত এইবার তো দেখা গেল প্রধানমন্ত্রী যা ইচ্ছা তাই করতে পারেন, কনস্টিটিউশন আটকাতে পারলো না। এগুলোর চেক দরকার। এইটাতে আপনি রাজি হলেন, আমি রাজি হচ্ছি না। এটা যদি আপনি বদলাতে চান তাহলে এক পক্ষ বলছে, বিএনপি যেমন বলছে কনস্টিটিউশন যদি বদলাতে চান তাহলে আপনাকে পার্লামেন্টে গিয়ে এটা বদলাতে হবে। এইভাবে তফাৎটা হয়ে গেছে, বেশ বড় রকম তফাৎ। আপনি বলতে পারেন সংস্কার ইস্যুটা এইখানে প্রায় ব্লকড হয়ে গেল। সেক্ষেত্রে মানে বিচারের প্রসঙ্গ আসে, কেউ কেউ বলছে যে বিচার হওয়ার আগ পর্যন্ত নির্বাচন দেওয়া ঠিক হবে। সেটাও মানে আরো দুটো পয়েন্ট এখন প্রমিনেন্ট আছে, একটা যে বিচারের ব্যাপার, সংস্কারের ব্যাপার, এবং নির্বাচনের তারিখ বা সময় নিয়ে একটা বিতর্ক আছে। নির্বাচনের তারিখ মানে কি, ধরেন কখন নির্বাচন হবে, এটা নিয়ে প্রথম থেকে বিতর্ক ছিল। আমরা বলছিলাম, আমরা বলতে আমি, আমার দল, আমার জোট, গণতন্ত্র মঞ্চ, আমরা বলছিলাম যে ভালো ভোট হতে পারে যখন তখনই হবে, মানে আরো ভালো ভোট হতে হবে, এরকম বিতর্ক করছিলাম আমরা। ভালো ভোট মানুষ গ্রহণ করে এবং সেই ভোটের রেজাল্ট আমি খুশি আছি। ওই ভোটে যে সরকারটা আসবে সেই সরকার একটা ভালো সরকার হবে আশা করতে পারি, সেইভাবে হবে। তো সেই চেষ্টাটা করতে গিয়ে দেখা গেল না, সেখানেও একটা বিতর্ক হচ্ছে যে ভালো ভোট মানে যেটাকে আপনি যতখানি ভালো বলছেন ততখানি ভালো না, কারণ ওই বিচারের প্রশ্ন, এতগুলো লোককে তারা হত্যা করেছে, তাদের বিচার হবে না? তা হবে, বিচারের আগে কোনো ভোট হতে পারবে না। তারপরে বিচারের ব্যাপারে যে বিচারটা কবে হবে, আপনি কোর্টকে তো ডিকটেশন দিতে পারবেন না যে এত বছরের মধ্যে বা এত দিনের মধ্যে ভোট হতে হবে, বিচার হতে হবে। হ্যাঁ, বিচার হতে হবে, সেটা তো বলতে পারবেন না। রায় দিতে হবে, তা বলতে পারবেন না। এই জায়গায় তারা এসে থমকে গেল। এইখানে আবার নতুন করে হচ্ছে এখন যারা বিচারের কথা বলছেন, মানে যারা নির্বাচনটা এখন চাচ্ছে না, পিছাচ্ছে। এর মধ্যে আমি এনসিপির কথা প্রাথমিকভাবে বলবো, কেন এনসিপির প্রতি ধরেন এনসিপি করেছিল তারা যারা এই এত বড় ছাত্র অভ্যুত্থানটা করেছিল, ছাত্র জনতার অভ্যুত্থান, এবং এটা কত বড় জানবাজি লড়াই সেটা আমরা দেখেছি পৃথিবীর ইতিহাসে অন্য প্রায়। তো যারা এই লড়াইটা করেছে তার প্রতি আপনি এমনিতেই সিম্প্যাথেটিক হবেন, এইভাবে জীবন দিয়েছে ওরা, আমি সিম্প্যাথেটিক হব, আমরা সবাই মনে করব না এদেরকে ভালোবাসবো, সম্মান করব, এটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে। ফলে এরা যখন দল করতে চেয়েছে তখন কেউই নিষেধ করে নাই। এরা ছাত্র অবস্থাতে মন্ত্রীর মর্যাদা পেয়েছে, দায়িত্ব পেয়েছে। অথচ দেখেন আমাদের এই দেশের সমস্ত বড় আন্দোলনের ইতিহাস হলো ছাত্র আন্দোলনের ইতিহাস। সেটা 52 ভাষা আন্দোলন বলেন, মানে 52 থেকে এই পর্যন্ত যত আন্দোলন সব ছাত্র আন্দোলনের ইতিহাস। কই আগে তো কোনোদিন ছাত্ররা মন্ত্রী হয় নাই, এখন কেন হতে হলো? এবং দেখা গেল যে খোদ ইউনূস সাহেব বললেন যে এত বড় কাজ করেছে, এদের মধ্যে হয়তো আরও বড় আশার স্ফুরণ হয়েছে। সেই আশা যদি তারা বাস্তবায়ন করতে চায় তাহলে তাদেরকে তো সুযোগ করে দিতে হবে কাজ করার। আমি তাদেরকে সেই সুযোগ করে দিতে চাই। সেই সুযোগটা কি? ওরা পার্টি করবে। আপনি পার্টি করার সুযোগ করে দেবেন মানে কি বলেন? তাকে মন্ত্রী বানাবেন, তার টাকার ব্যবস্থা করে দেবেন, ও চাঁদা তুলবে কিছু বলবেন না, অন্যরা চাঁদা তুলতে গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। মানে আপনি এক চোখে আদা বেচবেন, আর চোখে লবণ বেচবেন, তা তো করতে পারেন না। অতএব এইটা একটা প্রশ্নের মধ্যে পড়লো। আর এরা বাধ্য হয়েছে এই দল উঠে তারপরে নির্বাচন করে জিতে ক্ষমতায় যেতে হয়তো 4-5 বছর লাগবে, তাহলে ভোটটা তো 4-5 বছর পরে হতে হয়, সে কথা তো আপনি বলতে পারবেন না। অতএব কোনো না কোনো বাহানা করে যতদিন পেছাতে পারেন, দৃষ্টিভঙ্গি হতে পারে। মানে এরকম করে আপনি যদি বলেন তারা খুব সহজে বলতে পারবে না এরকম কোনো দৃষ্টিভঙ্গি নেই, আমরা আদর্শের ভিত্তিতে বলছি।
কোনো ওই শহীদের রক্ত বাড়িয়ে আমরা গিয়ে ভোট করব, ওদেরকে যে কারণে তারা জীবন দিল সেটার কোনো বাস্তবায়ন না হয়ে ভোট করব, এরকম করে তারা বলতে পারবে। তারা বলছে, কিন্তু যাদের এটাতে লাগছে তারা মনে করছে ওরা এই কারণে বলছে। ফলে যে ঐক্যটা আপনি দেখেছিলেন 5ই আগস্ট, অথবা যে ঐক্যটা আপনি দেখেছিলেন এদের এই আন্দোলনের সময়, তাদের প্রতি আপনি খুবই শ্রদ্ধাশীল হয়েছিলেন, সংবেদনশীল হয়েছিলেন, সেইটা দুর্বল হয়ে যেতে লাগলো। এবং এখন আমি মনে করি ছাত্রদের সেই প্রভাব আর নাই জনগণের উপরে। আগে তারা ডাকলেই লাখো ছাত্র জনতা নেমে যেত, এখন সেটা হচ্ছে না। এখন পর্যন্ত তাদের সারা দেশে সবগুলো কমিটি হয়নি, এখন পর্যন্ত তারা সারা দেশে সংগঠন গড়ে তুলতে পারেনি যে তারা ক্যান্ডিডেট দিতে পারবে, সেরকমও হয়নি। তার মানে হচ্ছে এরা এখনও পারেনি। অতএব সময় দাও, সময় দেওয়ার জন্য বাড়াও সময়। কীরকম করে তাড়াতাড়ি ভোট করা যাবে না, মানে বিভিন্ন রকম স্পেকুলেশন, সন্দেহ, সংশয় এনে একদম বিভাজন করে দিল। এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, আগে কত কি হয়েছে। 5 জন নেতার ফাঁসি হয়েছে জামাতে ইসলামের, তারা কিন্তু বিএনপির উপরে কোনো অভিযোগ তুলে বিএনপিকে ছেড়ে যায়নি। আর এখন কিছুই হয়নি, তারা বিএনপিকে ছেড়ে আলাদা করে ভোট করবার সিদ্ধান্ত দিল। কেন? কারণটা আমি বুঝি খুব সহজ, যে জামাত মনে করছে এখন তো আওয়ামী লীগ নাই, তাহলে বিরোধী দল কি হবে? সরকারি না হলে ওরা গেল, বিরোধী দলে তো আমি যেতে পারি, তাহলে আমার আলাদা পরিচিতি দরকার, আমার বিএনপির সঙ্গে মাখামাখি করলে চলবে না। সেই নিজে আলাদা হয়ে যাচ্ছে, আলাদা হয়ে গেছে। ওরা যখন আলাদা হয়ে গেল বিএনপি থেকে, তখন তাদের এনসিপির সাথে এমনিতে একটা সম্পর্কের মতো দাঁড়ায়। ওদিকে ইসলামপন্থী দলগুলো আছে, তাদের দিয়ে ঐক্য করবার চেষ্টা করছে। এই রকম করে একটা ডিভিশন, মানে দুটো ক্যাম্প তৈরি হওয়ার একটা পরিস্থিতি হয়ে গেছে। এবং এই দুটো ক্যাম্প পরস্পরকে প্রায় সব ব্যাপারেই আপত্তি করছে। সংস্কারের যত প্রস্তাব আছে, ধরেন আপনি এক্স বলেছেন তো উনি ওয়াই বলছেন, এরকমই হচ্ছে। এবং সবই যে যুক্তিসঙ্গতভাবে হচ্ছে তা না, যুক্তিহীনভাবে বলছেন এবং যুক্তি দেখাবার চেষ্টা করছেন সেগুলোর পক্ষে। আমি সুনির্দিষ্টভাবে একটা একটা করে কারোর বিরুদ্ধে অভিযোগ করছি না, কিন্তু আমি মনে করছি যে ঐক্যের সাহসে, ঐক্যের বলে বলিয়ান হয়ে আমরা মনে করেছিলাম যে নতুন বাংলাদেশ গড়ব, ওই জায়গাটা এখন আর ওরকম করে ওয়ার্ক করছে না। তারপরেও মানুষের মধ্যে তো আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে বলেন, অথবা সেই আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে ভোটের রাজনীতিতে বৈতরণী পার হবার জন্য হয়তো এক একজন এক একভাবে চেষ্টাটা করছে। অতএব আগামী দিনে লড়াই, মানে নির্বাচনী লড়াইয়ে যাতে জেতা যায় সেরকম করে সবাই প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন এখন ইউরোপ আমেরিকার কথা বলবেন, ওরা খুবই পিসফুলি নির্বাচন করে। এই যে মানে ট্রাম্প খুব খারাপ মানুষ, ক্যাপিটাল হিলে আক্রমণ করেছিল, কিন্তু আমেরিকাতে ভোট কিন্তু হয়েছে খুব ভালো, এবং এখনো সেটা গণতান্ত্রিকভাবে যাচ্ছে। কিন্তু আমাদের দেশে মানে রাগারাগি হয়েছে, মানে তো মারামারি হয়ে গেছে আমাদের দেশে, খুনাখুনি হয়ে গেছে। হ্যাঁ, খুনাখুনি হয়ে গেছে। ফলে আমাদের দেশ সেটা কতখানি নিতে পারবো আমরা, যারা এত বড় কথা বলছি দেশকে এই জায়গায় নিয়ে যাব, তারা এই জিনিসকে সহ্য করতে পারি? এর মধ্যে ধরেন যেমন আজকে আমরা যখন ইউনূস সাহেবের সঙ্গে দেখা করতে গেলাম, তখন ওনার শুরুটাই হলো, আমি বোধহয় বলেছি একবার, দেশের পরিস্থিতি আপনারা তো দেখছেন কি হচ্ছে ইত্যাদি ইত্যাদি, এবং ইন্ডিয়ান এটার কথা বললেন। এই বিপদ আমাদের উপর আছে। ইনফ্যাক্ট মানে যেরকম করে ভারত পুশিং শুরু করেছে, আবার দেশের লোক তারা নয়, সেই লোকগুলো আপনি জোর করে প্রবেশ করিয়ে দেবেন, তো ওইখানে একটা ছোটখাটো গোলমাল হবে, যুদ্ধও তো লাগতে পারে ওই জায়গাতে। অতএব এইটাও একটা বিশেষ পরিস্থিতি হয়ে আছে। নিশ্চয়ই, মানে ভাই আমরা আসবো। আমি শুধু একটা বিরতি যাওয়ার একটা ছোট্ট প্রশ্ন করে যাই, আপনি যদি একটু ছোট্ট করে উত্তর দেন। সেটি হচ্ছে যে আপনি কখনো মন্ত্রী হয়েছেন? না। রাজনীতি করছেন কত বছর? ছাত্র রাজনীতি থেকে শুরু করলেন, দর্শকরা আপনাকে সবই জানে, কিন্তু যদি একটু সময়কালটা বলেন যে কবে থেকে ছাত্র রাজনীতি শুরু করেছেন এখন পর্যন্ত আছে। মানে ধরেন আমি আর্মিডোলা ক্যাম্প স্কুলে পড়তাম, আমি বগুড়া, আমার বাড়ি ওখান থেকে ঢাকায় এসেছি 64 সালের 1 জানুয়ারি, ক্লাস 9-এ পড়ি আমি তখন। আমার মেজো ভাই পড়তেন ঢাকা ইউনিভার্সিটি, উনি ছাত্র সংগঠন করতেন, দেখতে আমতলায় যেতাম মাঝে মাঝে বিটিএ। আচ্ছা।
মানে তখন কিশোর, 9-এ পড়ি মাত্র, ওদের মিছিলে হাঁটতাম টাটতাম, এটাকে রাজনীতি করি বলতে পারবো না। তো দেখতাম, মজা লাগতো খুব, মানে এমনি ছোটো বয়সে বড়দের সাথে ঘুরতে পারলেও ভালো লাগে না, ওই রকম একটা ব্যাপার। এরপরে মেজো ভাইয়ের কাছে গল্প শুনে দেখবো আমার একটা আগ্রহ তৈরি হয়েছে। আমি যখন ঢাকা কলেজে পড়ি তখন প্রথম আমি কলেজে ভোট দিয়েছি, সেটা হচ্ছে আপনার 66-এ, 67 বাজাবাজি। আমাদের ক্লাসের রিপ্রেজেন্টেটিভ যিনি, উনি কলেজ ছাত্র সংসদে জিএস হয়েছিলেন, উনি ছাত্রলীগ করতেন, আমি ছাত্রলীগে যোগ দিয়েছিলাম, কিন্তু তখন কিছু বুঝি না। এই সময়টাও আমি যদি না ধরি তাহলে ধরেন 68 আমি যখন ইউনিভার্সিটি ভর্তি হয়েছি তখন আমি সরাসরি রাজনীতি করছি। তো আপনি 68 থেকে 50-55 বছর, প্রায় 50 বছর, তার মানে 55 বছর রাজনীতি করে এখনো মন্ত্রিত্বের, আমি তো এমপি হইনি, এমপি হননি। আমি মন্ত্রী, সরাসরি এমপি থেকে মন্ত্রীতে চলে গেলাম আর কি, এমপি হননি। যাই হোক, তো আপনি যেটা বলছিলেন যে ছাত্ররা উপদেষ্টা হয়েছে, মন্ত্রীতে স্বাদ পেয়েছে, যারা এখনো হয়তো মাস্টার্স কমপ্লিট করেনি। আপনি 55 বছর রাজনীতি করে ডাকসুর 2বার ভিপি হয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিএস হয়ে, এই 15 বছরের আন্দোলন সংগ্রামে ঘাত প্রতিঘাত পেরিয়ে এখনো এমপি হননি, মন্ত্রী তো থাক দূরের কথা। যাই হোক, আমরা এই আলোচনাটা নিয়ে ফিরবো, দর্শকদের স্পষ্ট করলাম কত বছর রাজনীতি করেছেন। প্রিয় দর্শক, হ্যাঁ, প্রিয় অতিথি জনাব মাহমুদুর রহমান মান্না, তার কাছ থেকে শুনছিলাম, আরও শুনবো। আমি আগে বলেছি যে স্নিগ্ধতায় মুগ্ধতায় ভরা ছিল তার বক্তব্য। তার মান্না আক্তার যখন ডাকসুর ভিপি জিএস হয়, সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, ছাত্ররা আর্টস ফ্যাকাল্টির বারান্দায় দাঁড়িয়ে তার বক্তব্য শুনেন। সেই অতিথি আমাদের সাথে আছেন। আমরা একটা ছোট্ট বিরতির পর আবারও প্রিয় অতিথি জনাব মাহমুদুর রহমান মান্নাকে নিয়ে ফিরে আসবো। ছোট্ট বিরতি নিচ্ছি। ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। অতিথি হিসেবে রয়েছেন নাগরিক ঐক্যের সম্মানিত সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না, রয়েছেন আমাদের সাথে। অতিথির সাথে আমরা কথা বলছিলাম যে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। মানে আরেকটু যদি বলি, যেটি আমি খানিক আগে বলছিলাম, বিরতির আগে প্রশ্ন করেছিলাম আপনার রাজনীতির সময়কাল কতদিন পার হয়েছে, প্রায় 50-55 বছর পার হয়েছে, এবং ছাত্র রাজনীতি করেছেন, জাতীয় রাজনীতিতে যোগ দিয়েছেন, এখনও পর্যন্ত সংসদে যাননি, মন্ত্রী তো আরও পরের কথা, টেকনোক্রেট মধ্যে যদি কেউ বানাতো হয়তো হতে পারতেন, ভবিষ্যতে কী হবে জানি না। তো এখন আমাদের ছাত্রদের এই যে 5ই আগস্ট, জুলাই বিপ্লবে, তাদের তো নিশ্চয়ই দারুণ এক ভূমিকার কথা সবসময় আমরা বলে থাকি, কিন্তু পরিস্থিতি কেন এরকম হয়ে যাচ্ছে যে ছাত্রদের প্রতি, আপনি খানিক আগে বলছিলেন, আগে যেভাবে মানুষের ডাকলেই অনেক মানুষ চলে আসতো, সেটি কেন হচ্ছে? মানে দেখেন, এই সময় আমরা খুব শুনেছি না জেনজি। আমি এই শুনতে এটার উপরে দুটো একটা মুভি দেখলাম। আপনি তো এগুলো খুব দেখেন বা এগুলোর উপরে রিসার্চ টাইপের করেন। জেনজি পড়ে আমি দেখলাম, একটা হচ্ছে কি যে ওদের দেশে তো 15 বছর 20 বছর অন্তর একটা জেনারেশন ধরে স্টাডি করে এই জেনারেশনের সাথে আগের জেনারেশনের বৈশিষ্ট্যটা কি, এরা কতখানি সংবেদনশীল, বা এরা কতখানি নিষ্ঠুর, এরা কতখানি হৃদয়হীন, এরা কতখানি সেলফ সেন্টার্ড, এগুলো করে। আমাদের তো কিছু নেই, ফলে আমাদের এটা বোঝা মুশকিল, কিন্তু অ্যাভারেজ কিছু জিনিস আমরা বুঝতে পারি। আমি আপনাকে একটা স্টোরি বলবো, একদম আমার ব্যক্তিগত আমার পারিবারিক। রাত্রে 10টার দিকে কোনো একটা কারণে আমি আমার স্টাডি রুমের মধ্যে বসে পড়তে ভালো লাগছে না, লাইট নিভিয়ে দিয়ে একটা ডিম লাইট জ্বালিয়ে দিয়েছি, দিয়ে ইয়েতে ওই আপনার সিডিতে বা টেলিফোনের ইয়ের মধ্যে হতে পারে হেমন্তের গান লাগিয়ে দিয়েছি, শুনছি। দরজাটা ভেজানো ছিল, দরজাটা আস্তে আস্তে খুললো, কেউ ঢুকলো ভেতরে, আমার পাশে এসে দাঁড়ালো, দেখলাম আমার ছেলে। ও তখন সম্ভবত A লেভেল পড়ে, ফার্স্ট পার্ট। আমি দেখলাম ঠিক আছে, দাঁড়িয়ে ও গান শুনছে, আমি কিছু বলছি না। কিছুক্ষণ পরে যখন কিছু কথা না বলছে, কী রে কিছু বলবি, আমাকে জিজ্ঞেস করতেছে কি করছো, আমি গান শুনছি। এগুলো গান, হেমন্তের গান গায়ে বাজছে, এগুলো গান, এই ইমোশনাল সেন্টিমেন্টাল এগুলো, আবু এগুলো শুনে শুনে না তোমরা ফাইটিং স্পিরিট হারিয়ে ফেলছো বলে বেরিয়ে গেল। আমার তৎক্ষণাৎ একটা জিনিস মনে হলো কি, যে এইটা হলো ডিফারেন্স, ওর অ্যাটিচিউড সঙ্গীতের দিকে, মেবি সাহিত্যের দিকেও এরকম আছে, আমার অ্যাটিচিউড।
আবার তারপরে যে জেনারেশন আছে তার অ্যাটিটিউড এরকম। তো এই সময় আমি যেটা পড়েছি, জেনজির একটা বড় জিনিস হলো যে উগান্ডার যুবকদের সম্পর্কে বলেছিল যে এই বিরক্তিকরটা কি একটা জীবনযাপন করতে করতে আমরা ক্লান্ত, এবার এই ভীরু কাপুরুষের জীবনযাপন করতে করতে আমরা ক্লান্ত, এবার কিছু সাহস দেখাতে চাই। এই সাহস উগান্ডার ওরা কতখানি দেখেছে তা আমি জানি না, কিন্তু আমাদের যুবকরা সেই সাহস দেখালো, যেই সাহস বিএনপি দেখাতে পারেনি, যেই সাহস আমরা সবগুলো রাজনৈতিক দল দেখাতে পারিনি। আমরা সভা করেছি, বিরাট বিরাট সভা, কিন্তু গভর্নমেন্টের পারমিশন নিয়ে। গভর্নমেন্ট যদি বলছে না সভা করতে পারবে না, তো গোলাপবাগ চলে গেছি, অন্য জায়গায় চলে গেছি। আর এরা বলেছে কোনো কিছু মানি না, আমাদেরটা শুনতে হবে। এই যে প্রতিবাদ করে দাঁড়ালো, বিদ্রোহ ছাড়া তো আপনার কোনো বিজয় হতে পারে না। এই বিদ্রোহ করে তারা জিতলো। ফলে মানে এরা এইভাবেই আমাদের থেকে ডিফারেন্ট, এবং এদেরকে আমরা ভালো করে বুঝি নাই আগে। এদের ল্যাঙ্গুয়েজ হয়তো এখনো বুঝি না, এদের থট প্যাটার্ন জানি না, এদের ড্রিম কী তা জানি না। ফলে তাদের আমরা কোনোদিন কন্ট্রোল করবার, কোনো কিছু শেখাবার চেষ্টা করিনি, অথবা আমাদের যোগ্যতাই কুড়াইনি যে আমরা তাদেরকে এটা বোঝাতে পারবো। আমি এরকম দেখেছি, ধরেন আমাদের সময় আমরা যেরকম বিনয়ী ছিলাম, আমি মনে করি ওই যে একটা কথা বললাম না যে এত বড় বড় ছাত্র আন্দোলন করেছি, আমরা ছাত্র থেকে কোনোদিন মন্ত্রী হতে চাইনি। আমি যখন ডাকসুর ভিপি হয়েছি, কিরণ আপনার মনে থাকতে পারে, বাংলাদেশের সমস্ত ইউনিভার্সিটিতে আমরা জিতেছিলাম, জাসদপন্থী ছাত্রলীগ, যত বড় কলেজ ছিল আমরা জিতেছি। এরা যে মনে করে সব ছাত্রদের প্রতিনিধি, তারা তা তো নয় তারা এখন, কিন্তু আমরা লিটারেলি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ ছিলাম। আমরা ডাকলে সব বন্ধ হয়ে যেত, আমরা কিন্তু ওই শক্তি দেখাতে চাইনি, কিন্তু এরা মাঝে মাঝেই সেই শক্তি দেখাতে চাই। এটা হয় কি, এমনিতেই যৌবনের ধর্মটাই তো এরকম, শোম্যানশিপ দেখাতে চায়, মানে অন্যকে ইমপ্রেস করতে চায়, এগুলো কতগুলো টেন্ডেন্সি তাদের মধ্যে আছেই। এবং ওটার পেছনে যে আপনার ইডিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড অত ভালো থাকে না, খুব নন্দনতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থাকে না, অনেক বেশি ডিসেন্সি হয়তো থাকে না, ডিসিপ্লিন থাকে না, ভায়োলেন্স বেশি থাকে। তো ওই কারণে আমার মনে হয় যে আমি যা বলছি সবই যে ঠিক হচ্ছে তা আমি তা বলবো না, কিন্তু আমার মনে হচ্ছে ওই কারণে ওরা কিন্তু ওইরকম বিজয়ী নয়। আমাদের এক বছর সিনিয়র ছাত্র ভাই হলে থাকতো, মনে করেন তার সামনে সিগারেট খেতাম না। আরে এখন তো ওরা 4-5 বছর সিনিয়রদের কোনো কিছু মনেই করে না, একসাথেই চলছে। আমি এরকম বলি না যে না ঠিক আছে 1 বছরের ডিফারেন্সে সিগারেট যদি খাই খেতে পারবে না বা কথা বলতে পারবে না, সবসময় কাছুবাছু করে থাকতে হবে, সেরকম না। কিন্তু তারপরেও এদের মানে সিনিয়রকে রেসপেক্ট করা, জ্ঞানের প্রতি শ্রদ্ধা থাকা, একটা ভালো জিনিসের অনুসন্ধান করা, এই অ্যাটিটিউড তাদের মধ্যে তৈরি হবার কথা ছিল। জানি না, আমি তাদের হোল কারিকুলাম যদি দেখতে পারতাম, একাডেমিক তাদের কি হচ্ছে একদম ছোটোবেলা থেকে, তাহলে বলতে পারতাম এই জেনারেশন কিন্তু রিলেটিভলি অ্যারোগ্যান্ট, এই জেনারেশন রিলেটিভলি আমার কাছে বলে যে অতখানি লজিক্যাল না। যেমন ধরেন ওরা যে দল করেছে, সেই দলের একটা লক্ষ্য কি সেকেন্ড রিপাবলিক করবে। সেকেন্ড রিপাবলিক আমি ভালো করে বুঝিনি, আমার তো পড়তে হয়েছে যে সেকেন্ড রিপাবলিকটা কোত্থেকে আসলো, কেন। তো বাকি মানুষগুলো কে সেকেন্ড রিপাবলিক বোঝে। আমরা যখন ঘোষণাপত্র লিখি তখন চিন্তা করি এটা সাধারণ মানুষ বুঝবে তো, ছাত্ররা বুঝবে তো, তার বোধগম্য না হলে ওটা আমি ছাপবো না, কারণ তাকে আবার গিয়ে বোঝাতেও তো আমার কষ্ট, আমার লেখার মধ্যেই যাতে তাকে বোঝানো যায়। কিন্তু তাদের কিন্তু দেখবেন কথাবার্তা যে বলছে এগুলো সব হাই সাউন্ডিং, মেবি ওদের লেভেল বোঝে, কিন্তু নিচের লেভেল কি বোঝে আমার মনে হয় না। তা যদি হতো তাহলে আমি ওদের ঢাকাতে যে কনসেন্ট্রেশন দেখি, ওটার ডিসিপেশন, ওইটার প্রচার প্রসার বাইরে কিন্তু দেখি না, নাই অলমোস্ট। এবং যেটা আরও দিন দিন বারবার কথা, সেটা বারবার বদলে আমি দেখছি যে স্কুইজড হয়ে যাচ্ছে। তো এ থেকে আমি মনে করি যে এদের আসলে ওই যে বেসটা দিয়ে দলটা হয়, ওই জিনিসটা না হলে এদের বিরাট সম্ভাবনা ছিল। এখনও সম্ভাবনাটা মরে গেছে আমি তা বলবো না, তবে অনেক ক্ষয় হয়েছে, এটা আমি তো দেখছি।
মানে কেন বলছি কথাটা, ধরেন এটা হয় একটা জেনারেশন হঠাৎ করে দাঁড়িয়ে যায়, সবার জন্য সেটা আলোকবর্তিকার মতো হয়। এটা একবার যখন প্রথম কোটার আন্দোলন হলো, নূররা করলো, তাদের দিয়ে হতে পারতো বলে আমার মনে হয়েছে, কিন্তু সামহাও তারা ওই জায়গাতে আসতে পারলো না। আমি ওইটা ডিটেইল এরকম বলতে পারবো না এখন। আর এদেরটাও আমি দেখছি যে এরা কিন্তু চেষ্টাটা করলো, করবার পরেও পারলো না। ডক্টর ইউনূস তাদেরকে আশীর্বাদ করলেন, কিন্তু তাদেরকে গাইড করলেন না। ডক্টর ইউনূস নিজেই তো পার্টি করতে পারেননি, ডক্টর ইউনূস নিজেই জানেন এই দলটা কীরকম করে করতে হবে। ফলে হয়েছে কি, আমাদের যেমন ধরেন আপনার নিজের অভিজ্ঞতা আছে কম বেশি, সেটা হচ্ছে কলেজে ঢুকেছি, নবীনবরণ হয়েছে, বক্তৃতা শুনেছি, পোস্টার লেখা দেখেছি, বড় ভাই এসে বুঝিয়েছে, এই একটা সিঙ্গারা খাওয়াতে খাওয়াতে বলছে দেখো এই অবস্থা, দেশের এই অবস্থা, পশ্চিম পাকিস্তানে করে। মানে এই জিনিসটা ওদের মধ্যে চর্চা হয়েছে বলে আমার মনে হয় না। 15 বছর তো ওপেন অ্যাক্টিভিটি ছিল না, ফলে এদের ওই শেখার সুযোগটাই আমি দেখি না। একেবারে আবার একটা ছোট্ট জায়গায় গিয়ে বেরোতে যাব, আপনার কাছে মনে হয় যে সেকেন্ড রিপাবলিক সংবিধানের পরিবর্তন করে নতুন নতুন যে শব্দগুলো আপনি বললেন যে আপনি নিজে এখান থেকে নিজে পড়ে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন, সাধারণ ছাত্র জনতা বা তাদের যারা পক্ষে বা তাদের অনুরাগী হবে তারা কিভাবে বুঝবেন, এর পিছিয়ে কি মনে হয় যে অন্য কেউ কি মুরব্বিয়ানা করছে কিনা? আপনার কাছে কি মনে হয়? নাও হতে পারে, হতেও পারে, নাও হতে পারে। কেন বলছি দেখেন, এই বয়স কিন্তু একদম ইনভেন্টিভ, ক্রিয়েটিভ, নিজেরাই করতে পারে এটা। আমরা বৈজ্ঞানিক সমাজতন্ত্র শিখেছি এই বয়স, আমাদের সিনিয়র ছিলেন, কিন্তু তারা যে বইগুলো দিয়েছে সেই বইগুলো পড়েছি, চর্চা করেছি। এদের যদি কেউ ওইটা দেয় যে দেখো এই যে সেকেন্ড রিপাবলিক, গণতন্ত্র করতে হলে এটা করতে হবে, যদিও সেকেন্ড রিপাবলিকটাই গণতন্ত্র না, এটা তো 5টা রিপাবলিক অল টুগেদার, এবং এই 5টা রিপাবলিকই পড়া দরকার। আমাদের থার্ড রিপাবলিক রিয়েলি গণতন্ত্র কিছু সেন্স আসছে, বাকিটা তো আপনার ওইখানে বিভিন্ন ক্লাসের ডমিনেশন ছিল। তো এইটা একটা লম্বা স্টোরি। আমি বলছি যে এই ফ্রেঞ্চের ইতিহাস পড়ে বাংলাদেশের সাথে মেলানো এ সোজা কথা না, কিন্তু তো এইটা ওরা ভাবলো যে আমার কাছে মূলত খুব প্র্যাকটিক্যালি মনে হয়নি। না, মুরব্বী কেউ কি কোনো তাদের পিছনে মুরব্বী কেউ আপনি যেটা বলছেন থাকতেও পারে, নাও থাকতে পারে, আমি নিশ্চিত করে বলতে পারবো না। ধরেন আমি তো কারো কারো নাম শুনি, যারা তাদের সাথে কথাবার্তা বলেছেন, এগুলো আমি জানি, কিন্তু তাদের কথা যে তারা মেনেছে তা তো আমার মনে হয় না। এখন যে মানছে তা তো নয়, সেটা আমি দেখতে পাচ্ছি। এখন মানছে না, এখন বরঞ্চ নিজেরাই হয়তো চেষ্টা করছে, কিন্তু তার চেয়ে বড় কথা তাদের নিজেদের মধ্যেই মানে ডিফারেন্সটা খুব বোঝা যাচ্ছে। একজন নেতা আরেকজন নেতা সবাইকে ওপেনলি সমালোচনা করছে, বিবৃতি দিচ্ছে পত্রিকায়। আমাদের সবাই তো এটা অসম্ভব ছিল, করতেই দিব না আমরা, বা এখনো ধরেন দলের মধ্যে আমরা এটা করতে দিই। চেইন অফ কমান্ড সেটি ছিল, যেটি চেইন অফ কমান্ড থাকবে। আপনি একজন দলেরই নেতার সমালোচনা পাবলিকলি করবেন কেন? আমরা বলবো আগে দলের ভেতরে করো, তাকে সংশোধন করবার চেষ্টা করো, না হলে মানুষ মনে করবে দেখো ওদের দল কত খারাপ। এগুলো চর্চা তো নাই। তারা এখন পর্যন্ত একটা লিটারেচার বার করেনি, মানে একটা ধরেন যে দলে জলে যে একটা ঘোষণাপত্র করবে, কিছু দেখি না তো। ফলে আমার মনে হয় যে তারা ইন্ডিভিজুয়াল এরকম আবেগ দিয়ে পড়ে চড়ে, কিন্তু খুব গুছিয়ে জিনিসটা করে না। দর্শক, আবার একটা বিরতি নিচ্ছি। আমরা চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলছিলাম, এই পরিস্থিতি কীভাবে উত্তরণ করা যায়, এবং যেহেতু আমাদের সাথে একজন সিনিয়র রাজনীতিবিদ, আমরা যদি সাধারণ ভাষায় বন্ধুরা আলোচনা করার সময় পোড় খাওয়া রাজনীতিবিদ যদি বলি, তিনি রয়েছেন আমাদের সাথে নাগরিক ঐক্যের সম্মানিত সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না। আমরা জনাব মান্না ভাইকে নিয়ে আবার আমাদের এই আয়োজনে ফিরে আসবো ছোটটা বিরতির পর। স্পেনে মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন নাগরিক ঐক্যের সম্মানিত সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না। মানে ওই বিরতির আগে আসলে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছিলাম। এই পরিস্থিতির জন্য যদি আমরা বলি যে পতিত আওয়ামী সরকারের নানা অনিয়মগুলির জন্য কিন্তু এগুলিকে দায়ী করা যায় না, কারণ বিগত 3-4টি নির্বাচন যেভাবে 164টি বিনা ভোটে নিয়ে গেল, আমি ডামে নির্বাচন করলো, সর্বশেষ নির্বাচনে যেখানে একেবারেই কাউকে প্রার্থী হতে দেয়নি, এই অবস্থার মধ্যে আমরা যদি বিগত আমলের কথা ধরি, সে সময়ে 15 বছরে আপনারা যারা রাজপথে ছিলেন, আমরা তো কোটি কয়েক মানুষকে প্রায় দিনই দেখতাম প্রেস ক্লাবে এসে হাজির হতেন। আমার মনে আছে যে আমি কোথাও দেখতাম না, হঠাৎ করে দেখি প্রেস ক্লাবে মাইকের সামনে এসে হাজির হতেন, হয়তো চুপচুপ করে কোথাও দিয়ে এসে হাজির হতেন। সেই সময়কার কথা একটু বলবেন কিনা? আপনি দীর্ঘদিন থেকে আপনার পাসপোর্ট আটক ছিল, কীভাবে পাসপোর্ট আটক থাকে, কী হয়েছিল,
নিজের একটু ফ্ল্যাশব্যাকে যাবেন কিনা? হয়েছে কি জানেন, কতগুলো বিষয় আছে আপনি করতে করতে ভাবে অভ্যস্ত হয়ে যান, তখন ওরকম বোঝা যায় না। আমাকে আমার বড় আপা ছিলেন, মারা গেছেন কিছুদিন আগে, প্রায়ই বলতেন এগুলো করিস না। আর কেন? কারণ এগুলো খুব খারাপ, এগুলো করলে তো বিপদ হবে তোর। তারপর বিপদের মধ্যে তো আছি, বিপদকে আবার নতুন কি হবে। মানে উনি এরকম ব্রাইন ছিলেন। আমি যখন জেলে গেছি, উনি জেলে আমাকে দেখতে গেছেন, যাওয়ার পরে ধরেন দেখার সময় শেষ হয়ে গেছে, তো বলেছে ঠিক আছে চলে। তো উনি উঠেছেন, আমি উঠছি, আমি ভেতরে যাব, উনি আমার সাথে ভিতরে যেতে শুরু করেছেন। তাই আমি বলছি আপনি কোথায় যাচ্ছেন? আমি একটু ভেতরে যাই। তারা ভেতরে আপনাকে যেতে দেবে না। কেন? আমি বললাম যেতে দেবে না, এটা নিয়ম নাই। বলে না, আমি ওদের সাথে কথা বলবো। এক ডেপুটি জেলকে ডেকেছে, ভাই আমি একটু ভেতরে যাবো, ও কোথায় থাকে একটু দেখে আসতে চাই। যারা আসছে এসে আচ্ছা এটা তো পারবেন না। তার মানে এইরকম ছিলেন। তো উনি সবসময় এটা বলতেন। আমি ধরেন এখন তার মৃত্যুর পরে খুব ভাবি তার কথা। মানে ভাবি বলতে কি, মানে শি ওয়াজ এ রিয়েল মাদার লাইক ফিগার। এবং মায়ের মতো ভালোবাসতেন, বকতেন, উপদেশ দিতেন। তো উনি বলতেন যে এরা কত খারাপ, কি কি করে। তো আমি কিরণ অনেস্টলি বলি, আমি অনেক দেখেছি। আমি যে জেলে ছিলাম না, সেই সময় ধরেন দুটো দিনের কথা, আমি একটা যেটা বলে বই লিখেছি, আমি এখন আমার কাছে নাই, কোনো সময় থাক আমি আপনাকে বই দেব বইটা। একদিন আমি হাঁটছি আমার সেলের সামনে, একটা ছেলে এসে সালাম দিল। সালাম দেওয়ার পরে পরিচয় বলল, যুবদল করতো, তাকে ধরে খুব টর্চার করেছে। কিছু বলে না। স্বীকারোক্তি আদায় করতে চাই কি, যে বিহঙ্গ বাস পুড়েছে, ও নিজে ছিল এবং তাকে ডিরেকশন দিয়েছিল খালেদা জি এবং তারেক জিয়া। এটা তার কাছে জোর করে আদায় করবে। হ্যাঁ, এখনো বলবে না, যত পারে টর্চার করেছে। তারপরে একদিন কি করেছে, ভোর রাত্রে না, সরি ভুল বললাম, 10টা দিকে জেল থেকে তাকে রিমান্ডে বের করে নিয়েছে। এর গাড়িতে করে সারা রাত ঘুরিয়েছে। ভোর হয় তখন অন্ধকার, গাড়ি থেকে নামিয়ে বলে যে একটা মাঠের মধ্যে আমাকে নামালো, আমাকে হাঁটিয়ে নিয়ে গেল, কোনায় একটা ঘর ছেড়ে বলে চল। ওখানে নামিয়ে ওই ঘরে বসে, সে খুবই ক্লান্ত, তাকে একটা চৌকি ছিল ওখানে বসতে দিল, বলল যে তুই এখানে নামাজ পড়বি, গোসল করবি, আজকেই তোর শেষ, তোকে ক্রসে দেব। তো বলে ওরা চলে গেল। ও কি গোসল করবে, কি করবে, সে যায় নামাজে দাঁড়িয়ে শুধু কাঁদছে। তো আমাকে সে বলছে যে ওরা যখন ফিরে আসছে আবার, তো উঠাই দেবে গাড়িতে। বললো ভাই উঠাতে হবে না, আমি আপনার সাথে যাব না, আমি আপনাদের কথা মতো সই দিয়ে দেবো, কি লিখতে হবে বলেন। এই তারপর তারা তাকে ফ্রি করে নিয়ে গেল, সে লিখে দিল। পরের দিন সকালে উঠে কোর্টে গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে বলতে হবে। সে ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে বললো না, এটা জোর করে আমাকে এরকম অত্যাচার করে লিখে দিয়েছে। আমি থেকে বললাম তুমি কীভাবে করলে? কয় দেখেন, ওই মুহূর্তে আমার বাঁচার দরকার ছিল, আমি কিভাবে বেগম জিয়ার নাম এটা দেবো? উনি তো আমাকে এটা নির্দেশ দেন নাই, আমি এত বড় অন্যায় করতে পারবো না, কিন্তু বাঁচতে হবে বলে আমি নামাজে দাঁড়িয়ে শুধু আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি মাফ করে দিই, আমি এটা লিখছি, কিন্তু আমার কোনো উপায় নাই। তারপরে সকালবেলা আমার মনে হয়েছে যে আমি তো আদালতে দাঁড়াবো, আদালতের কাছে বলবো, ওখানে তো আমাকে মেরে ফেলতে পারবে না, কাজে আমি গিয়ে বলে ফেলছি। তারপরে কিরণ দেখেন, সেই বিচারক বসে, এই বিয়ে কাকে নিয়ে এসছো, যাও, পাগল ছাগল ধরে এসে করে পুলিশে গালাগালি করলো। ওই পুলিশ ওদেরকে নিয়ে গেল।
বলে তারপরে যে টর্চারটা হয়েছে সেটা আর বলতে পারবো না, অনেকদিন পরে সুস্থ হয়ে বেরিয়ে আসছি, এখন এই অবস্থা। ওকে পুলিশ ধরে নিয়ে গেছে, নিয়ে উরুর এইখানে গুলি করতেছে। ওরুর এখানে? উরু, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তখন আবার গুলি এরকম করে কি একটা স্প্রে করে দেয়, বুঝছেন? আচ্ছা তবে গুলি করে দিলে ওইটা পচে যেতে থাকে মাংসটা, আচ্ছা। তারপর পাটা কেটে ফেলতে হয়। তো ওইরকম গুলি করে ওকে হসপিটাল দিয়েছে, দিয়ে ডাক্তারকে বলেছে পা কেটে ফেলতে। পুলিশ ডাক্তার পা কাটেনি। কেমনি কেমনি ডাক্তার একটা ওর পরিচিতি বেরিয়েছে তার বাড়ির কাছে, ও একদম পাটা জড়িয়ে ধরে বলেছে পাটা কাটবেন না প্লিজ। উনি ট্রিটমেন্ট করেছেন, আবার সে উঠে দাঁড়িয়েছে, যেটা হয়েছে হয়েছে। তো এই একটা কেস দেখলাম, মানে এইভাবে ফাইট হলো। আর একদিন আমি দেখা এসেছি আমার, আমি জেল গেটে গেছি, গিয়ে দেখি যে হঠাৎ দেখি যে একজন দাঁড়িয়ে আছে একটা ক্র্যাচে। চিনি আমি তাকে, তো ক্র্যাচে কেন? আমি তো জানি কী হয়েছে। ভাই কি আর হবে, পাটা নিয়ে গেছে ওরা। আমি কি বলো? বলে হ্যাঁ এরকম গুলি করেছিল, কাহিনীটা বললো যে পা কেটে ফেলতে হয়েছে আবার। আমি মানে আপনাকে বলবো যে আমাকে তো 14 দিন রিমান্ডে রেখেছিল, 20 দিন, তার মধ্যে 14 দিনের দিন আমি আর নিতে পারিনি, চলে এসে পড়ে গেছিলাম, ব্যথা করছিল, তারপর ওরা পাঠিয়ে দিয়েছে, জেলে আসছি। ওই অর্থে আমার উপরে ফিজিক্যাল টর্চার হয়নি, মেন্টাল টর্চার খুবই হয়েছে, সেটা বলার মতো না। কিন্তু এই যে জেলে আসলাম, তারপর থেকে আমার আর মেজর কোনো প্রবলেম হয়নি। আমি খুব ফিজিক্যালি যে কষ্ট পেয়েছি, তার অসুখ বিসুখ বেড়ে গেছে কতগুলো, যেগুলো আস্তে আস্তে ধরেছে। আর মানে কষ্টের বিষয়টা এরকম যে আমার নিজের কিছু ব্যবসা ছিল যেগুলো একদম শেষ করে দিয়েছে। মানে সেই ব্যবসার ওই স্টোরি বলতে গেলে আপনার আরেকদিন লাগবে। মানে কতখানি নির্দয় হতে পারে যে আমার একটা ব্যবসা আছে, এই ব্যবসাটা আপনি পায়ে পাড়া দিয়ে ভেঙে দিয়েছেন, এরকম করেছেন যাতে আমি চলতে না পারি, এবং সেটা প্রধানমন্ত্রীর নির্দেশে, ওনার নলেজে এরকম হয়েছে। আর ফিজিক্যালি টর্চার করেন হয়তো এই জন্যে যে আমার বয়স অন্য ছাত্রদের মতো নয়, তাছাড়া আমি একটা পরিচিত লোক, আমাকে এমনিতেই যখন গ্রেপ্তার করে তখন অনেক হুলস্থুল হয়েছিল যে আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ইত্যাদি, কিন্তু গ্রেপ্তার করেছে, অনেকেই দেখেছে, ছবি টবি তুলেছে, এবং সাংবাদিকরা গেছে বাসায়, এগুলোর কারণে ক্রস ফায়ারে হয়তো দিতে পারে নাই। মানে আমি বেঁচে আসছি। আমার বড় ব্যাপারে কথা ছিল এটাই যে দেখ, এত বড় ঘটনার পর তুই বেঁচে আছিস, আমি আল্লাহর কাছে খুব দোয়া করি, কিন্তু আমি জানি তোকে যদি আরেকবার নিয়ে যাই তুই ফিরে এসে আমাকে দেখতে পারবি না, আমি দিতে পারবো না। তাই বললাম আপা আপনার জন্য কি আমি সব ছেড়ে দেবো? আমি তা জানি না রে, তুই আমাকে যদি জীবিত দেখতে চাস তাহলে তুই এটা করিস না। কিন্তু কিরণ আমি কি বলবো, ধরেন আমার আপার নর্মালি মারা গেছে, নর্মাল মানে অসুস্থতার মধ্যে, কিন্তু তার কথাটা আমি রাখতে পারি, তাহলে আবার রাজনীতি ছেড়ে দিতে হতো, খুব কষ্ট হয়েছে আমার। কিন্তু আমি মাঝে মাঝে আপনার কাছে যেতাম, পলাতক অবস্থায় যেতাম, কারণ আমার তো মেলাগুলো দিন ছিল যখন এরকম যে বডি ওয়ারেন্ট ছিল, আমার দরকার হলে গুলি করে আমাকে অ্যারেস্ট করবে এরকম। তো তারপরে আমি মানে চলাফেরা করেছি, এবং বলবো যে শেখ হাসিনার ইন্টেলিজেন্স অত তৎপর ছিল যে একদম অ্যারেস্ট করবি, তাহলে হয়তো আরও আগে ধরা পড়তাম, সেটা তো ধরা পড়ি নাই। এইভাবেই গেছে। অন্যান্যরা যত অত্যাচার নির্যাতন সহ্য করেছে, বিএনপির কর্মী, আমার দলের কর্মী, অন্য যারা যারা করেছে, আমি অত বড় ইয়ে করি, কিন্তু 2 বছর যে কষ্ট হয়েছে আমার, ডিভিশন দেয়নি, ঠান্ডার মধ্যে থেকেছি, অসুখ বেড়ে গেছে, গরমের মধ্যে থেকেছি, তাতে অসুখ বেড়েছে, কিন্তু মনে জোর ছিল খুব সাংঘাতিক। আমার মনে হয়েছে এগুলো কোনো বিষয়ই না, কারণ ওরা আমার কী করবে এরকম মনে হয়েছে। মানে এখন যখন ভাবি না, তখন মনে হয় যে সারভাইভ করলাম কেমনে। কিরণ মানে জেলখানার সেলটা কি, মানে ধরেন অত বড় দরজাটা, ওখানে কোনো দরজা নেই,
লোহার গরাদ, ওর মধ্যে বাতাস হু হু করে ঢুকছে, এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরিয়ে, সে বাতাস কি ঠান্ডা। আমি মাটির উপরে ঘুমাচ্ছি, মাটিতে আমাকে একটা কম্বল দেওয়া হয়েছে, একটা কম্বল দিয়ে বালিশ বানিয়েছি, এরকম মানে বহু কষ্টে ধীরে ধীরে নিজের শীত নিবারণের ব্যবস্থা হয়েছে। তাহলে কিন্তু আমি শীত অনেক কষ্ট পেয়েছি। আমার কিন্তু এরপরে শীত, এখন আমি শীত একদম নিতে পারি না, এরকম কিছু কিছু মানে শারীরিক দুর্বলতা ডেভেলপ করেছে। কিন্তু ওকে, আই এম স্টিল ভেরি ফাইন, আই এম 75, আই এম ফাইন। জি, একেবারে শেষ করব। আসলে অনেক কিছু গল্প শুনবার ছিল, আমাদের দর্শকরাও বুঝতে পারছে যে গত 15 বছরে কি অন্যায় অত্যাচার জুলুম হয়েছে, শীত গরম সব কিছুর মধ্যে কি কষ্ট পেয়েছেন, এবং আপনি সরাসরি যে জিনিসটা প্রত্যক্ষদর্শী হলেন, যুবদলের একজন নেতাকে কীভাবে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য তার পায়ে গুলি করেছে, আরেকজন ক্রেস ভর্তি এসেছেন, সেই বিষয়গুলো হয়তো ইতিহাসে কালো দাগ হয়ে থাকবে। যদি কখনো সুযোগ থাকে সব বিষয়গুলো নিয়ে লিখবেন, পরবর্তী প্রজন্ম দেবে। একেবারে শেষ যদি 30, 40, 50 সেকেন্ডে বলেন, আমরা সব মিলে এখন করণীয় কি? আমরা দেশটাকে তো আমরা একটা উচ্চতায় নিতে চাই, আমরা সবাই মিলে একটা ঐক্যের কথা কি বলা যায় কিনা? কিন্তু আপনার পার্টির নাম নাগরিক ঐক্য, মানে এটা ধরে এত অল্প কথার মধ্যে বলা যাবে না, কিন্তু আমি এটা বলবো যে যে জায়গায় আমরা এসছি তাতে আমাদের সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন লাগবে, যে নির্বাচনটা কোয়ালিটি নির্বাচন হবে, মানে ওই চুরি ডাকাতি করে নির্বাচন হবে না। একটা ভালো নির্বাচন আমাদের একটা ডাইরেকশন দেবে। এখন আপনি নির্বাচন অ্যাভয়েড করবেন, নির্বাচন ডিলে করবেন, দেশে জটিলতা বাড়বে। যেহেতু মানে ডাইভার্জেন্ট ফোর্সেস হয়ে গেছে, ভোট হয়ে গেলে তখন আপনাকে মানতে হবে, তারপর আপনি নিজে আবার ডিফারেন্সের কথা বলতেও পারবেন। এইটা দিয়ে করতে হবে, নইলে 9 মাসে আমাদের পারফরমেন্স ভালো না, এটা আরও ভালো হতে পারতো। যদি সেই রকম ভালো হতো তাহলে হয়তো কথাটা আমি আর একভাবে বলতাম যে আরও বেশ কিছু অ্যাচিভ করবার আমাদের পক্ষে এখনই সম্ভব ছিল, কিন্তু সেটা পারবো না। কিন্তু তারপরেও আমরা যদি একটা সাকসেসফুল অ্যাকসেপ্টেবল কোয়ালিটি ইলেকশন করতে পারি, আমি মনে করি যে তার ভিত্তিতে সামনের দিকে যাত্রা সুগম হবে। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন জনাব মাহমুদুর রহমান মান্নার আজকের যে কথোপকথন চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তার বক্তব্য, মন্তব্য, এবং গত 15 বছরের তার নিজের চোখে দেখা যে জুলুম অত্যাচারের কথা শুনেছেন, নিজের যে কষ্ট সেই কষ্টের কথা শুনেছেন। তার পাসপোর্ট আটকে রাখা হয়েছিল, তিনি নিজে শীতে কী কষ্ট পেয়েছেন, গরমে কী কষ্ট পেয়েছেন, সবই শুনেছেন। তবে এত কষ্টের বিনিময়ে আমাদের ছাত্ররা, আমাদের প্রবীণরা, আমাদের নবীনরা যে বিজয় অর্জন করেছে, সেই বিজয় কিন্তু, বিজয় গাথাকে কিন্তু আমরা একটা গণতান্ত্রিক অধ্যায়ের দিকে আমরা নিয়ে যেতে চাই। এবং সে কারণের জন্য যেটি মান্না ভাই বললেন যে এটি হচ্ছে কি একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটা দেশকে আলোকবর্তিকার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পথ খোঁজা, সে পথের অপেক্ষা থেকে আমরা আমাদের আজকের ইস্পানি মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন এবং আমাদের শ্রদ্ধা আজকে অতিথি জনাব মাহমুদুর রহমান মান্না ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। এবং মান্না ভাই, আপনাকেও দারুণভাবে ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করছি। খোদা হাফেজ।